আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকের টাইটেল এবং ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে জুলাই বিক্রি করে দিয়ে বণিকেরা অর্থাৎ জুলাই বিক্রেতারা এখন কোথায় পালাচ্ছে। এই পালানোর কথার কারণ হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশে এখন কিন্তু এই জুলাই জঙ্গিরা ব্যাপক বিপদের মধ্যে আছে। মানে এটাই জুলাই সিডিআই মানে হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেছেন বোঝেননি। স্বাভাবিক ভদ্র সভ্য মানুষদের এটি বোঝার কথা নয়। আপনাদের বলি, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছিল শেখ হাসিনাকে সিডি, মানে বুঝে নেন। এগুলো আসলে আমি শব্দগুলো ব্যবহার করতে পারবো না। বিশেষ করে শেখ ফরিদ ভাই আমার অগ্রজ, এবং যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই, আমি তার বয়স বিবেচনা করে জানতে পারছি না, কিন্তু আমাদের আসলে পারিবারিক যে মর্যাদা রয়েছে, পরিবার পরিজন নিয়ে আমরা আসলে থাকি, এতটা অসভ্য হতে পারিনি যেটা জামাত শিবির রাজাকারদের সন্তান যারা জুলাই জঙ্গি তারা হতে পেরেছে। তো তাদের বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করব। অভিনেত্রী শাওন এই জুলাই সিডিআই বলেছিলেন, কারণ যেহেতু সো কল্ড আন্দোলন, জুলাইয়ের আন্দোলনের সময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাকে শব্দটি ব্যবহার করছেন। সিডিআই বলেছে, এটি জেনজিদের একটি ভাষা। এর মানে এক বিশেষ ক্রিয়া, বুঝে নিয়েন আর কি। তো অভিনেত্রী শাওন, মাহি সহ 3 জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন এই জুলাই জঙ্গি। তো চলুন সেই মামলাবাজের কথা শুনি, সে কি অভিযোগ করেছে, এবং আবার একটু সচেতন করছি, তার ভাষা, তার পরিবারের শিক্ষা, জামাত শিবির রাজাকারদের শিক্ষাই এখানে প্রকাশ পাবে। সুতরাং এই ভাষার দায়ভার আমার নয়। এবং আমি বলে রাখি যে এই জুলাই জঙ্গিরা যে আসলে কি, তাদের পরিবার পরিজন, তাদের বেড়ে ওঠা, তাদের সামাজিক শিক্ষা যা কিছু আছে, এটা তাদের ভাষায় ফুটে উঠবে করেছিল। সেই জঙ্গি বলছে, জুতা দিয়ে পেটালে 1 লাখ টাকা, রক্ত ঝরালে 2 লাখ টাকা। সালাউদ্দিন আম্বার একজন নারীকে সে পেটানোর কথা বলছে, আর তার আরেক ভাইরা ভাই সে এক বিশেষ সবজি দেখিয়ে তাকে মানে মেহের আফরোজ শাওন, তিনি একজন অভিনয় শিল্পী, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি একজন নৃত্যশিল্পী। তার গুণাগুণ, তার যে বোধ এবং সার্বিক আমরা তার অবদান স্বীকার করি এবং ধন্যবাদ জানাই। আমাদের এই সূর্য সন্তান অনেকদিন বেঁচে থাকুন, আমাদের আরও আলোকিত করবেন সেই আশা করি। তো আরেকজন বলেছে যে আচ্ছা, এই যে সে 2 লাখ 3 লাখ টাকা দেবে, এই বিষয়ে আরেকজন কমেন্ট করেছেন, তিনি একজন আইনজীবী, জান্নাতুল ফেরদৌস প্রিয়া। তো আইনজীবী, তিনি এটি করেছেন কিনা আমি ভেরিফাই করতে পারিনি, কিন্তু ফটোকার্ডে পাওয়া যাচ্ছে। দৈনিক আমাদের খবরেই বলা হচ্ছে যে এই ধরনের ফকির অর্থাৎ সালাউদ্দিন আম্বার 2 লাখ টাকা পুরস্কার ঘোষণার সাহস পায়, তার আয়ের উৎস কি? খুবই সত্য কথা, এর আয়ের উৎস কি? এরপরে আমরা দেখি এই যে আসাদুজ্জামান আসাদ নামের একজন সো কল্ড অভিনয় শিল্পী, সে এইভাবে শাওনকে ধর্ষণের কথা বলেছে। তো এবার হচ্ছে যে এই যে শাওনের শুধু ধর্ষণই না, তার চরিত্র, বয়স, হুমায়ুন আহমেদকে জড়িয়ে কথা বলা হয়েছে। আমাদের সহকর্মী ইতিলা ইতু তিনি লিখেছেন যে হুমায়ুন আহমেদ কত বড় লুচ্চা দেখেন, 56 বছর বয়সে 9 বছরের শাওনকে বিয়ে করেছে। না, 9 বছরের শাওনকে না, 6 বছরের শাওনকে বিয়ে করেছিল। 9 বছরের সময় সেই শাওনের সাথে সহবত করেছে। তো এইবার আমরা শাওনের কোন কোন গুণকে আপনি অস্বীকার করবেন সেটির একটু নমুনা দেই, একটু গান শোনাই শেখ ফরিদ ভাই, তারপর আপনার মতামত শুনবো। শাওন যে কতটা আলোকিত সেটি একটু দেখানোর দরকার। শাওনের এরকম অসংখ্য সৃষ্টি আমাদের সামনে রয়েছে। আমরা দেখি এই জুলাই জঙ্গিরা যারা আসলে জুলাই শহীদ হয়েছে বলে দাবি করেছিল, তারা আসলে কি করেছে বুঝলাম আমরা দেখলাম এই যে বিকৃত পরিবেশন, এই যে ধরেন বিশেষ জিনিসপত্র, এগুলো আসলে কোথা থেকে এসেছে। দেখুন, পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, স্তম্ভটা দেখেন কিসের সাথে মিলে যায়। মানে এখন এখানে বড় ছোট অনেকে আছেন, যে বোঝার বুঝে নিন, ইফ ইউ নো ইউ নো, দেখেন তো মিল পান কিনা। এরা শুধুমাত্র ওই এক জিনিসে যে থাকে কেন আমি জানি না। আমরা শেখ ফরিদ ভাই আপনার কাছে একটু জানতে চাই আমরা, শেখ ফরিদ ভাই, এই যে জুলাই সিডিআই বলার পরে এরা টেলিভিশনে জ্বলে উঠলো, এর কারণ কি, এর মজেজা কি, এরা কেন ভয় পাচ্ছে? কয় ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বুঝতে পারছেন? মানে মনে করেন কোনো গ্রামে চোর আছে, আপনি তারা চিনেন না, রাস্তাতে যাওয়ার সময় যদি বলেন এই গ্রামে না একটা চোর আছে, ঠিক ওই চোরটাই কিন্তু খেপবে, অন্য কেউ খেপবে না। তো মেহের আফরোজ শাওন যে কাজটা করেছে, জুলাই জঙ্গিদের এবং বিহারি পল্লীতে আগুন লাগিয়ে গেছে, এতটা সহ্য হচ্ছে না। মেহের আফরোজ শাওন কি বলেছে, জুলাই আগুনটা কোথায় লেগেছে, মানে মানুষের শুনেছি লেজে আগুন লাগে, হ্যাঁ, এদের কিসে আগুন লেগেছে? ঠিক আছে, জি জি, এদের হাতিতে আগুন লেগে গেছে, এদের শাশুড়ির হাতিতে আগুন লেগে গেছে। আমরা তো ওইগুলো ভাষা ব্যবহার করতে পারবো না, তবে আজকালকার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পোস্ট দেখেছেন তো, শেখ হাসিনাকে নিয়ে কি পোস্ট দিয়েছে পরশু জি কত জি, আমি বেহায়া, এরকম বেহায়া শিক্ষক। এই জন্যই বিশ্ববিদ্যালয়ে এই যে তালিবর্ষ ও অন্তস্থাকেরা হাদির মতো লোক জন্ম নেয়। এটা কোনো শিক্ষকের ভাষা হতে পারে? আপনি একটা মানুষের রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, আপনি তার ফাঁসি দাবিও করতে পারেন, কিন্তু এই ধরনের ভাষা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম ফাত্রা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে পারে? আবার এরা এই কি- হারে এই বদমাইশ এরা কি তার স্ত্রী সন্তান? আমি জানি না, তাদের স্ত্রী সন্তানকে নিয়ে যদি মানুষ এভাবে বলে, যিনি কিনা তার মায়ের বসে একজন শেখ হাসিনা তাকে এই এই ধরনের ধরনের- শব্দ ব্যবহার করছেন, তো তার সাথে আমি একটু দেখাই। দেখুন শেখ হাসিনাকে কি করেন না, ওই যে সিডিআই মানে হচ্ছে এইটা। তো যাই হোক, তার স্ত্রী সন্তান ভালো থাকুন, তারা নিরাপদে থাকুন, এই বাংলাদেশ তাদেরও, আমি আর কিছু বলবো না। জি না, এই বাংলাদেশ তাদের না, এই বাংলাদেশ আমাদের। এরকম ফাত্রা নিউটনের মতো শিক্ষকদের বাংলাদেশ এটা না। এই নিউটনদের এই সিংকুবামদের বাংলাদেশ না, এটা জামাতিদের বাংলাদেশ না, এটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাংলাদেশ, এটা আওয়ামী লীগের বাংলাদেশ, ছাত্রলীগের বাংলাদেশ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সকলে। এরকম নিউটনের মতো ফাত্রা শিক্ষকের এই বাংলাদেশ না। এই যে দেশের শিক্ষক এই ধরনের কথা বলে, সেই দেশে তো তালিবর্ষ ও অন্তস্থকের হাদির জন্ম হবেই। সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক একই চরিত্রের, একই ভাষা। এখন তো এগুলোই চলতেছে। আর শাওন শুধু বলেছে জুলাই সিডিআই মানহানি হয়ে গেছে, আর এরাই সব বলে যে শব্দ উচ্চারণ করলেন, এগুলো বললে তাদের মানহানি হয় না। এগুলো সব শ্লীল, এগুলো কোরআনের আয়াত, এগুলো বেদ বাক্য, এগুলো বাইবেলের শব্দ, ঠিক আছে? এগুলো হাদিস, বুঝেন না ব্যাপারটা? এগুলো বললে সমস্যা নেই। কিন্তু শাওন শুধু বলেছেন, একেবারে শাওন জায়গা মতো একেবারে হিটটা করেছে, মানে যেমন কুকুর তেমন মুকুর দিয়ে দিয়েছে, যার জন্য এদের মনে করেন এদের হাতে ঘালে গেছে। কারণ এদের ভদ্র ভাষায় বললে তারা মানবে না। এই যে আমি ভদ্র ভাষায় বলতেছি, এতে এদের সমস্যা হয় না, এরা দাঁতকে লিয়ে হাসে যে ফরিদ আসাদ এগুলো তো বলতে পারতেছে না, কিন্তু টেকনিক্যালি শাওন এই কাজটা করে দিয়েছেন, তার জন্য এদের হাতে ঘা লেগেছে। আপনি দেখছেন না, একজন আবার কোথাকার কোন অভিনেতা আপনার নামের নাম দেখলাম, তারপরে আবার এই যে নিউটন নামের এক শিক্ষক, আর এই ফাত্রা বানাকে বাম রাজনীতি করতো। হাদিরা কি বলেছে আমরা দেখেছি। এই ভাষাতে এখন আর কোনো সমস্যা হয় না এই দেশে। মানে এরা, মানে আমি তো বলেছি আপনাদের, এই দেশের সিংকুপাম, মোল্লা, মিলিটারি, এদের যত আপত্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকে। আওয়ামী লীগের শত সমালোচনা আছে, কোনো সন্দেহ নেই, তাদের রাজনীতিতে ভুল আছে। তারা ক্ষমতায় যখন ছিল অনেক ভুল ত্রুটি, অনেক বড় বড় ব্লান্ডার করেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও আমরা নিশ্চিত যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মিনিমাম গণতন্ত্র থাকে, মিনিমাম রাজনীতি থাকে, মিনিমাম আইনের শাসন থাকে, মিনিমাম দেশের অর্থনীতি থাকে। এরা ক্ষমতায় আসার পর কি করেছে দেখেন, পুরো রাজনীতির ভাষাটাই পাল্টে দিয়েছে। এমন শব্দ উচ্চারণ করে যেগুলো বলা যাবে না, মানে ঘরে তো দূরের কথা, এগুলো ফেসবুকে বলা যাবে না, কিন্তু তারা বলতেছে। তাদের বলে এটা তাদের জন্য কোরআন, অলরেডি তাদের যদি নতুন কোরআন আসে, সেখানে সূরা মুগী একটা নাম লিখে ওইখানে এই হাদি মাদি এগুলো কি তালিবর্ষ অন্তস্থকেরা এগুলো তারা লিখে ফেলবে, এটা লিখলে সমস্যা নেই। কিন্তু আমরা যদি পান থেকে চুন খসাই, সেটা ধর্ম অবমাননা, সেইটা গণতন্ত্র অবমাননা, সব ধ্বংস হয়ে যায়। এখন কেউ কথা বলতেছে, তবে এগুলো ভালো না। বাংলাদেশের রাজনীতিতে এই যে শব্দগুলো আনলো, বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ধ্বংসাত্মক এই মবের জনক ওয়াকার আর ইউনুস, এই ওয়াকার ইউনুস যেভাবে মব সৃষ্টি করে দিল, বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না আপাতত, নিঃসন্দেহে সত্য। আরো কিছু এটা আরো অনেক কিছু বলার আছে এখানে। তারা কি করে নাই, কি বাদ রাখছে করায় না, মানে আরিফ জগদীপ ভাই তো সব বলেই দিয়েছে, তারপর এক কথাই শেষ, কোন অপরাধটা তারা করা বাদ রেখেছে। গালি দেওয়া থেকে শুরু করে, কবরে আক্রমণ শুরু করে, কবরে আগুন দেওয়া শুরু করে, কবর থেকে লাশ তোলা থেকে শুরু করে, জিন্দা মানুষ পুড়ে দেওয়া থেকে শুরু করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করা, কোথায় রাখে। যে শুরুতে আপনি যে বাটপাড়া একটা ভাবির পোলাকে দেখাইলেন, আমার সে মামলা করতে গেছে জুলাই চেতনার বিরুদ্ধে, তার খুব খারাপ লাগছে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করাতে তার সমস্যা হয়নি, কারণ সে তো মুক্তিযুদ্ধকে ধারণ করে না। 3 জনের নামে মামলা দিয়েছে, মাহি, শাওন আর হচ্ছে শান্তা। শান্তা হচ্ছে আমাদের আরেকজন সহকর্মী মোমেন মেহেদীর স্ত্রী, তার বিরুদ্ধে মামলা করছে। কারণ কি? কারণ তারা জুলাই স্মৃতিকে ঘৃণা স্তম্ভ। সমস্যা কি? তোমরা এত কিছু ঘৃণা স্তম্ভ বানাইতে পারো, তারা বানালে সমস্যা কি? কারণ এবার তো হাতে ঘালে গেছে। শুধু তাই না, এরা এই মুহূর্তে যদি শুধু এই যে আমার ভাবির পোলাদের মামা ও আকারের জলপাই রং যদি মাঠে না থাকতো, তাহলে বুঝতে পারতেন দেশে কি হতো। এই যে জলপাই রঙই তো এদের আসল পাহারাদার।
আমরা তো মনে করতেছি বিএনপি ক্ষমতায় আসছে, জামাত বিরোধী দলে, ভাবির পোলারা 6 জন অনুরোধের আসরের এমপি, তারপর স্বতন্ত্র, এগুলো কিছু না, এগুলো হচ্ছে সবই নাটক। মূলত ক্ষমতার সব কেন্দ্র কাকে কেন্দ্র করে ঘুরে? এই যে ভাবির পোলাদের মামা ওয়াকার, এই যে গাদ্দার ওয়াকার। কারণ মোল্লা আর মিলিটারি কোনোদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আওয়ামী লীগের পক্ষে ছিল না, এখনো নেই, অদূর ভবিষ্যতেও থাকবে না। এটা বুঝাইতে বুঝাইতে আমরা বুঝে গেলাম, তারা কেউ বুঝলো না। বুঝলো, না বুঝলে এরকম 5ই আগস্ট প্রতি বছর ঘটবে। কারণ আমরা তিতা কথা বলি, সত্য কথা বলি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু করার নেই। আপনি দেখেন, আজকে শিলং সালাউদ্দিন সাহেব ঘোষণা করেছে আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়ে গেছে। কে বলেছে? যিনি নিজে দিল্লি থেকে, যিনি নিজে আসাম থেকে পরে বাংলাদেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। এগুলো কেন বলতেছে জানেন? এটা একটা থ্রেট। তারপর আপনি জানেন যে বাংলাদেশের কি 4টা ব্রিগেডের নাম দিয়েছে, আবু বক্কর, উমর, ওসমান আলী। আরেক হাস্যকর ব্যাপার, এই আরবের ধর্মান্তরিত পৌত্তলিক তারা ছিল আগে পৌত্তলিক। হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, ওরা ছিল পেগান মূর্তি, ওদের মূর্তি পূজাটা এরকম দেবতার নাম ছিল না তাদের মতো করে। এরা ছিল হলো তৎকালীন সময়ের মূর্তি পূজারী বা পৌত্তলিক। তারা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। সেই লোকদের, তারা যদি কিছু করে থাকে, তারা আরবদের জন্য করেছে, তারা যদি কিছু করে থাকে ইসলামের জন্য করেছে। এর সাথে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর ব্রিগেডের সাথে সম্পর্ক কি? আবার আরেক শিক্ষক একটা পোস্টে লিখেছে যে রামযদু মধ্য হইলে ভালো হইতো। জি, রামযদু মধ্যই তো হওয়ার কথাই নেই, কারণ আমাদের কারো নাম উমর না, বাঙালিদের নাম তো উমর বক্কর হয় না, ওটা তো আরবদের নাম। যদু মধ্যই তো হবে ভাই। সে আবার মুক্তিযোদ্ধার সন্তান দাবিদার, আবার আওয়ামী লীগের দাবিদার, সে এগুলো পোস্ট দিয়েছে। মানে এইখানে আমি বুঝতে পারলাম না যে আরবের লোকদের কি কাজ আছে এইখানে। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বললেন যে এদের গায়ে আগুন লেগেছে কেন? কারণ মেহরাজ শাওন মৌসাকে ঢিল মেরেছে। আরিফ জেবতিক ভাই আরো খোলাসা করে দিয়েছে যে জুলাই সিডিআই মেহরা শাওন করে নাই, জুলাই সিডিআই শান্তা করে নাই, জুলাই সিডিআই মাহি করে নাই, যাদের ওই ক্ষেতের ঢেল খেতেই ভাঙে। তো যারা জুলাই সন্ত্রাস করেছে তারাই জুলাইয়ের 12টা বাজিয়ে দিয়েছে। এক পাবলিকও লিখেছে যে লবার জুলাই লিখে, দেখছেন না, এক মুরব্বী লবার জুলাই লিখে ধরেছে। অর্থাৎ তারা এখন ক্ষমতা, মিলিটারির ক্ষমতা, মিলিটারি তাদের ক্ষমতা দিয়েছে, যার জন্যই তারা এত কথা বলে। ওয়াকার, নিশ্চিত থাকেন, ওয়াকার যেদিন ব্যারাকে ফিরে যাবে বা পালিয়ে যাবে, ওয়াকারের তো জায়গা নাই দুইটা, একটা হলো পালায় যাওয়ার সম্ভাবনা 99%, 1% সম্ভাবনা ব্যারাকে ফিরে যাওয়ার। তো যখনই সে ব্যারাকেই যাক আর বিদেশেই যাক, তারপরেই দেখবেন বাংলাদেশের জনগণ এই ভাবির পোলাদের, জুলাই সন্ত্রাসীদের, বিএনপি, জামাত, এগুলোর উষ্টাইয়া যমুনা নদী, পদ্মা নদীতে ফেলাবে না। ঢাকার যে মান্ডা পচা খাল আছে, পৃথিবীর সবচেয়ে গান্দা খাল, ঢাকার মান্ডা খাল, ওইখানে নিয়ে চুবাবে, কেউ ঠেকাইতে পারবে না। আওয়ামী লীগও লাগবে, আপনাকেও লাগবে না, আমাকেও লাগবে। এটাই কথা। এবার আমরা দেখি বাংলাদেশে আমেরিকার দালাল জামাত ইসলামী, 1971 পাকিস্তানের দালাল, তারা যমুনা টেলিভিশনের লাইভ থেকে স্ক্রিনশটটি নেওয়া। বলা হচ্ছে যে সরাসরি, অর্থাৎ লাইভ, সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে এই রাজাকারের বাচ্চা রাজাকার। আচ্ছা যাক, এরা তাদের চরিত্রে থাকবে। আমার বক্তব্য যে এই রাজাকারের বাচ্চার একটা আসিফ, সো কল্ড কণ্ঠশিল্পী, জেগে থাকো জুলাই, তারপরে বাংলাদেশের পতাকা, তারপরে বলছে অতি শান্তপর্ণে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে 3টি ছিদ্র দিয়ে। তাদের শুধু ছিদ্রতে যায় কেন আমি জানি না। যাই হোক, একটা হচ্ছে মিডিয়া, 2 স্পোর্টস এবং 3 কালচার। তো 1 মিডিয়া, 2 মিডিয়া, মানে লেখাপড়াটা যে জানতো। তো আসিফের ভয় পাওয়া এবং তাদের বাচ্চাদের, এবার হচ্ছে যে আমরা এই জুলাই স্ক্যামের একটা, আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে বলা হয়েছিল, একই কথা তারেক জিয়াকে নিয়েও বলা হয়েছে। আপনি এদের জুলাই জঙ্গিদের মুখের ভাষা নিয়ে কিছু বলবেন? শোনেন, এরা করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। এরা সারাদিন এগুলো বলবে, আর শাওন শুধু যদি লেখে জুলাই সিডিআই, তাতে তাদের আতে ঘা লাগে। এরা সারাদিন এই ধরনের বৃষ্টি কথা বলবে, তারেক রহমানকে নিয়েও বলবে, কোনো সমস্যা নেই। তারেক রহমানকে কুলাঙ্গার বললেও এই দেশের সমস্যা হয় না, কিন্তু জুলাই সিডিআই লিখলে সমস্যা। এই দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি
সকল কিছু ধ্বংস করলে সমস্যা নাই, ৭২-এর সংবিধান ফেলে দিলে সমস্যা নাই, বঙ্গবন্ধুকে গালি দিলে সমস্যা নাই, জয় বাংলা স্লোগান দিলে, জেলে দিলে সমস্যা নাই, এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সমস্যা নেই। এই দেশের যত সমস্যা এই জুলাই নিয়ে। এরা জুলাইকে প্রতিষ্ঠিত করতে চায় মুক্তিযুদ্ধের বিপরীতে, অত নালে আদেশের না। বাংলাদেশের মানুষের কাছে যেটা আপনি বললেন, এদের মুখোশ উন্মোচিত। শুধুমাত্র বললাম তাই, ওয়াকারকে, এই যে ভাবির পোলাদের মামা ওয়াকার সরে যাওয়ার পরেই হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস না, হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়ে যাবে। এবার আপনি দেখতে পারবেন বাংলাদেশের এই রাজাকার, আল বদর, আল শামস আর সিংহবামেরা কল্পনাই করতে পারতেছে না এদের কপালে কি শনি অপেক্ষা করতেছে। আর আপনি বিশ্বাস করেন না সাধু, আমি আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা বাদ দিয়েছি। কারণ কি? কারণ তাদের সাঁতার উপরে তো পানি নাই, তারা তো সাঁতরেই পার হইতে হবে তাদের নদী। 10 ফিটও পানি, 20 ফিটও পানি, 100 ফিটও পানি, 1000 ফুটও পানি, তাদেরকে সাঁতরেই পার হতে হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের যা হওয়ার তা হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ভাবির পোলাদের যে কি পরিণতি হবে, সিংকুবাম ওই যে কয়টা তেল চূড়ার মতো লোকায় পোকায় থাকে বাথরুমের টয়লেটের মধ্যে, কয়টা সিংকুবাম যে ফাল দেয় রে ভাই, পুরি মনে যে তারাই ক্ষমতা। কিছু সিংকুবাম রাজাকার আলবদরদের কি পরিণতি হবে এটা ভাবলে আমার গা শিউরে ওঠে। কারণ আপনি আসাদ নূর কি পারবেন? আমরা হয়তো নিন্দা জানাইতে পারবো, যে এই ঘটনা নিন্দা জানাই। আপনি কি পারবেন বা আমি কি পারবো যে ছেলেটার মাকে পিটিয়ে মেরে ফেলেছে ছাত্রলীগ করার জন্য, সেই ছেলেটা যেদিন ফিরে আসবে, সে বিদ্রোহ ঘোষণা করবে, আপনি তাকে কি দিয়ে বোঝাবেন ভাই? কি সান্ত্বনা দেবেন? তার মাকে মেরে ফেলেছে, একটা অপরাধ, তার কি অপরাধ? সে ছাত্রলীগ করে। যদি ছাত্রলীগ করার তার কোনো অপরাধ থেকে থাকে সেটা আদালত দেখবে, তার মাকে মেরে ফেলেছে। আওয়ামী লীগ করার জন্য একজনের স্ত্রীকে 1 বছর যাবৎ ছাত্র দলের নেতা ধর্ষণ করে চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার কারণে যার বাপের কবরে আগুন লাগাইছে, আপনি একটা মানুষকে পিটিয়েছেন, সে কিন্তু আপনাকে ক্ষমা করতেই পারে তাকে বুঝাইলে, কিন্তু আপনি তার বাবার কবরে আগুন দিয়েছেন, তার মাকে পিটিয়েছেন, তার সন্তানকে কিছু করেছেন, সে কি আপনাকে ক্ষমা করবে? বা আপনি কি তাকে গিয়ে বলতে পারবেন তুমি কিছু করো না? এই যে মানুষটিকে, যে 3 জনকে, আমি ওই দিন থাকতে পারি নাই আপনার ওইখানে, যেদিন তুরাগ নদী নিয়ে আপনি একটা অনুষ্ঠান করলেন, যে 3 জন সন্তানকে মেরে ফেলেছে, আপাতত 3 জনের লাশ পেয়েছে, আরগুলো তো স্বীকার করে নাই, বলেছে তারা জেলে আছে, জেলে থাকলে তো দেখাবে চেহারা, তাও কিন্তু দেখায় নাই। তো সেই যে 3 জনকে হত্যা করেছে, ওর মায়ের পেটের ভাই আপনাকে ছাড়বে? আপনাকে একটা উদাহরণ দেই, আমি তখন কলেজে পড়ি, এক ছেলেকে আমি পিটিয়েছিলাম, ঠিক আছে, আমার নিজের এলাকার কাছাকাছি। তো তখন আমার পাশে একটা 4-5 বছরের বা 5-6 বছর একটা ছেলে ছিল। 5-6 বছরের ছেলে 10 বছর পর আসছে, আর আমি চিনবো? আমি তো চিনবো না, কিন্তু ও কিন্তু আমাকে চিনে রাখছে। আমরা কয়েক বন্ধু তাদের এলাকায় কোনো কারণে যাচ্ছিলাম, আমরা জানতাম না তার বাড়ি কই, যাকে পিটিয়েছি। আমরা যখন ওইদিকে যাচ্ছিলাম, ভাইরে ভাই, 4-5 জন ছেলে এসে আমাদের মানে সাপ মারা আমি মারে কেন এইভাবে? তখন আমরা বুঝে ফেলছি যে এটা পুরানো কোনো খায়েশ মিটাইতেছে। আমরা তখন চালাকি গেলাম, চুপ হয়ে গেলাম, মানে একের ভদ্র সেজে গেলাম। লোকজন এসে আমাদের ফিরায়, এই এরকম ভদ্রলোক এদের মারতেছে, বুঝেন? যখন আমি কলেজে পড়ি, পরে 10 বছর, মানে আমি তখন পরিণত মানুষ, তখন একটা 15-16 বছর ছেলে আমাদের কয়েকজনকে সাপ মারার মতো পিটাইতেছে ঝাপের লাঠি দিয়ে। কারণটা কি? ওই যে সে ছেলে কিন্তু মনে রাখছে, ও শুধু কি বলতেছে জানেন? এগোরে খায় ফেলামু। কে? আমার ভাইরে 10 বছর আগে মারছিল। ওর ভাইরও আমি চিনি না, 10 বছর চিনি না কি হইলাম। ওর ভাই এসে কিন্তু আমাদের ফিরাইছে। ওর ভাই যদি ওই দিন না থাকতো, আমরা কেউ সুস্থ শরীরে ফিরে আসতে পারতাম না। ওর ভাই ক্ষমা করে দিল, কিন্তু ও কি ক্ষমা করেছে? আমাদের করেনি, কারণ তখন তার সময় ছিল। এখন যা করতেছে, এগুলো 10 গুণ না, 20 গুণ না, 50, 100 গুণ রিটার্ন যাবে। তখন হয়তো আমরা নিন্দা জানাবো, যে এই ঘটনার নিন্দা জানাই, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো, এর চেয়ে বেশি কিছু বলার আমাদের। এই যে আজকে যে যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাকে পায়ে ঠেলে জুলাই চেতনাকে আগে নিয়েছে, এদের যখন জেলে পড়বে, আপনি কি বলবেন? এই যে লোকটা, যে তরুণ, যে ভাবির পোলা আমার, জুলাই সিটিআই শুধু এই শব্দ বলার কারণে তার নামে মামলা দিল, তাহলে 32 নম্বর ভাঙার জন্য কি মামলা হবে না? ভাস্কর্য ভাঙার জন্য কি মামলা হবে না? 72 সংবিধান যে ছিঁড়ে ফেলতে চেয়েছে তার জন্য মামলা হবে না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একেবারে পরিষ্কার করে দিয়েছেন ঘটনাটা, এটা আর ঢাকঢাক গুড়গুড়ের জায়গায় নেই। সরকার আওয়ামী লীগকে চিরতরে ব্যান করতে যাচ্ছে, নিষিদ্ধ করতে যাচ্ছে। আমরা দেখলাম চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির যে জুলাই পন্থীরা আছেন তাদের একটা অনুষ্ঠানে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন,
সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকেই অনেকটা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মনে করে থাকেন, তিনি খুব পরিষ্কার করে বলেছেন। এবং কি বলেছেন? তাহলে এটা পরিষ্কার যে আওয়ামী লীগকে এখন আর রাজনীতি করতে দেওয়া হবে না। মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে যেভাবে রাখা হয়েছে সেটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল, মানে দল বৈধ কিন্তু কার্যক্রম করতে পারবে না। মানে আমরা দেখেছি যখন 5 আগস্টের পরে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের শত শত সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিলেন। অ্যাকাউন্ট আপনার, টাকার মালিক আপনি, কিন্তু এটাকে অনেক উদ্ভট এবং অবাস্তব ভাবে বলা হয়েছিল এবং আপনার টাকা আপনি ব্যাংক থেকে তুলতে পারবেন না। দীর্ঘদিন ফ্রিজ ছিল, অনেকেরই খুলেছে, আমি জানি না সকলের খুলেছে কিনা না। আমার নিজের এত টাকা পয়সা নাই, সুতরাং আমার এইসব টেনশন নাই। বাট যে কথায় যাচ্ছিলাম, আওয়ামী লীগ এতদিন ছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু দল বৈধ, একটা উদ্ভট অবস্থা। কিন্তু এখন যে জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এখানের মধ্যে আওয়ামী লীগকে দল হিসাবে বিচার করা হবে। এই অপশনটা ছিল, এই অপশনটা আইনটা সংশোধন করা হয়েছিল যাতে করে যুদ্ধাপরাধী সংগঠন হিসাবে জামাতেকে এবং অন্যান্য যুদ্ধাপরাধী যে রাজনৈতিক দল এবং সংগঠনগুলো ছিল তাদেরকে বিচার করা যায়। ইতিহাসের ট্র্যাজেডি হচ্ছে আওয়ামী লীগ এই আইনটা কখনো ব্যবহার করে নাই, যদিও সিভিল সোসাইটির পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে একটা জোর দাবি ছিল। কিন্তু এজ ইউজুয়াল আওয়ামী লীগের সমন্বয়ের, ভালোবাসার, তিরিতির রাজনীতির কারণে জামাতে ইসলামকে তারা ব্যান করে নাই। বরং তারা একেবারে আগস্ট মাসে এসে জুলাইয়ের চূড়ান্ত মুহূর্তে জামাত ইসলামকে ব্যান করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিল। সে কথায় না যাই আমরা মূল কথায় চলে আসি। মূল প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে কি আদৌ ব্যান করা সম্ভব? বলি আওয়ামী লীগ এর আগেও কিন্তু ব্যান করা হয়েছে, আওয়ামী লীগ এর আগেও কিন্তু শাস্তির মুখে পড়েছে। যেমন ধরেন 1958 সালে আইয়ুব খানের মার্শাল্লার সময় রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়, তার মধ্য দিয়ে আওয়ামী লীগ পড়ে যায়। বাট সেটা একটা বাল্ক কাহিনী ছিল। কিন্তু আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগ হিসেবে এর আগে নিষিদ্ধ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় 1971 সালে ইয়াহিয়া খানের সামরিক শাসন তখন আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করে দিয়েছিল। ইয়াহিয়া খানের পরে এখনকার সরকার আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা উদ্যোগ নিচ্ছেন এবং এটা আইসিটি আইনের মাধ্যমে তারা করে ফেলবেন। এই বিষয়ে সালাউদ্দিন সাহেবের বক্তৃতার পরে আমি মোটামুটি নিশ্চিত। এর আগে কিছু কিছু আশাবাদী লোকজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা দুটো বক্তব্য থেকে ভেবেছিলেন যে হয়তো বিএনপি আওয়ামী লীগকে কোনো একটা স্পেস দিতে পারে। কিন্তু বেচারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজেরই স্পেস কতটুকু বর্তমানের সরকারের মধ্যে আছে সেটা নিয়ে আলাপ আছে, ভিন্ন প্রসঙ্গ, আমরা না বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, সজ্জন রাজনীতিবিদ। বাট বর্তমান রাজনীতিতে তিনি কতটুকু ছিলেন বা না ছিলেন, জুলাইয়ের আন্দোলনের এই মঞ্চ তাকে দেখলাম না, জানি না, হয়তো সুস্থ আছেন, বাইরে আছেন। বাট বিএনপি আসলে চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এবং সালাউদ্দিন সাহেব যখন খুব বোল্ডলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, সেটা নিষিদ্ধ হবে। এটা কি বাস্তবসম্মত হচ্ছে কিনা না, সেটা হচ্ছে আজকের আলোচনা। কারণ আমরা এর আগে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি অনেক জনপ্রিয় রাজনৈতিক দলগুলোকে এইভাবে নিষিদ্ধ করা হয়েছে। খুব বড় উদাহরণ যদি আমরা বলি, আমরা আর্জেন্টিনার দিকে তাকাতে পারি। 1955 সালে সেখানে ফেরেনি বলে একটা পার্টি ছিল, ওয়ান পেরোনি বলা যেত বোধহয় ওনার নাম, আমি একটু যদি দেখে নেই বা না দেখলেও বলতে পারি, যেটা হচ্ছে ওয়ান প্যারনকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল 1955 সালে। আর্জেন্টিনাতে সামরিক শাসন জারি করা হয়েছিল এবং তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই দল বিভিন্ন ছদ্মাবরণে সেখানে ছিল, শ্রমিক সংগঠন হিসাবে ছিল, যুব সংগঠন হিসাবে ছিল, যেটাকে আমরা এখানে ছাত্ররা সংগঠন বলতে পারি। এই ধরনের প্রেক্ষাপটের মাধ্যমে দলটা টিকে ছিল এবং পরবর্তীতে তারা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 17 বছর লেগেছে। আপনি যদি বিএনপির কথাই ধরেন, বাংলাদেশে বলেন, তারা তো নিষিদ্ধ ছিল না, বাট 17 বছর তারা কি করতে পেরেছে? ঘটনাচক্রে জুলাইয়ের আন্দোলনের ফলভোগী তারা। কিন্তু যদি জুলাইয়ের যে কোটা আন্দোলনের মাধ্যমে ভিন্নভাবে যদি আন্দোলন না হতো, বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন হতো, বিশ্বাস করেন, আমি জানি, আপনি জানেন এবং বিএনপি নেতারাও জানেন, মানে আজকে জুলাইয়ের ওই অনুষ্ঠানের মধ্যে তারাও বলেছেন আমরা লুকিয়েছিলাম, আমরা লোক পাঠিয়েছি, পরিচিত মুখ যায় নাই। ছাত্রদল নেতারা পর্যন্ত বলেছেন যে ছাত্রদলের নেতারা যারা সম্মুখ সারি, যাদের মুখ খুব পরিচিত, তারা চেষ্টা করেছেন যাতে ক্যামেরার সামনে না পড়েন। মানে তারা নিজেরাই জানতেন যে জনগণের মধ্যে তাদের বিশ্বাসযোগ্যতা, বিশ্বস্ততার জায়গাটা খুব একটা ছিল না। কিন্তু বিএনপি এক ধরনের ব্যান থাকার পরেও কিন্তু এখানে এসেছে।
সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে, একই অবস্থা কিন্তু বিএনপির দাফন হয়ে গিয়েছিল লন্ডনে, বা যদি বলেন শিলংয়ের কথা না বলি, কিন্তু লন্ডনে দীর্ঘদিন তারেক রহমান ছিলেন, কোনো একটা বড় পলিটিক্যাল ইম্প্যাক্ট তিনি বাংলাদেশে তার নেতাকর্মীর বাইরে তৈরি করতে পারেন নাই। এই বাস্তবতাটা আমি জানি বিএনপির বন্ধুরা এখন ফেসবুকে কমেন্টের বক্সে আমাকে গালি দেবেন, বাট ভাই সকলে মিলেই আমরা যদি খুব নিরপেক্ষভাবে বিচার করি তাহলে এটা বাস্তব। আসুন আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের কি হবে? আমাদের কাছে একটা জিনিস মনে রাখতে হবে, একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্টের মাধ্যমে রাজনীতি এগিয়ে যায়, একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে। বাংলাদেশে এখন পক্ষ হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম। আপনি যেভাবেই দেখেন বিএনপি এবং জামাত ইসলাম একই রাজনীতি সাবস্ক্রাইব করে, ঠিক যে কারণে ধরেন জাতীয় পার্টি টিকতে পারলো না, কারণ জাতীয় পার্টি বিএনপি একই জিনিস, দুটোই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে জন্ম হয়েছে, এবং যেটা বড় সেটা ছোটটাকে দুর্বল করবে, মেরে ফেলবে, সুতরাং সেখানে জাতীয় পার্টি টিকতে পারেনি। কিন্তু বিএনপি এবং জামাত দুটো মিলে একটা শক্তিশালী আছে এবং তাদের ভোট কনভার্টেবল। সুতরাং যদি জামাতকে তখন নিষিদ্ধ করে দেওয়া হতো, জামাতের 6% ভোট ছিল, 6 to 7% ভোট সেটা বিএনপিতে চলে আসতো, কারণ এইটা একটা সেগমেন্টের ভোট। একইভাবে আওয়ামী লীগের যে ভোটটা আছে, যেটা হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধের ভোট, তাদের যে থিওরিটিক্যাল জায়গাগুলো আছে, যে তাত্ত্বিক জায়গাগুলো আছে, সেটার একটা হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, দ্বিতীয়টি হচ্ছে ধরেন তারা ধর্মনিরপেক্ষতা আছে, বাঙালিয়ানার মধ্যে আছে, নারী স্বাধীনতা আছে, নারী বিশ্বাসের মধ্যে আছে, এবং এই জায়গাগুলো যদি না একটা বিকল্প রাজনীতি তৈরি হয়, এরা যাবে কোথায়? মনে রাখতে হবে আওয়ামী লীগের সমর্থন একেবারে কম করে ধরলে 25%, বেশি ধরলে 40%, 40%। 25 থেকে 40% মধ্যে এদের সমর্থন আছে। এটা বংশ পরম্পরা, এদের একটা লিগেসি আছে, মানে একটা কথাই আছে যে আওয়ামী লীগ হওয়া যায় না, আওয়ামী লীগ হয়ে জন্মাতে হয়। মানে আওয়ামী লীগের বিরোধী পক্ষ এদেরকে বলেন একটা কাল্ট, কেউ কেউ বলেন ধর্ম। আমি যদি সৈয়দ আশরাফের সেই কথাটা স্মরণ করি, সৈয়দ আশরাফ বলেছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যারা আওয়ামী লীগের সমর্থক তাদের মধ্যে এটা কিন্তু একটা অনুভূতি। আপনি দেখবেন যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি এখন রাজনীতিতে আছেন, তারা বারবার বলেন আওয়ামী লীগের একটা মিনিমাম তৃণমূলের সদস্য পর্যন্ত জুলাই আগস্ট নিয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই, অনুতাপ করে নাই। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের থট প্রসেস তাদের একেবারে টপ টু বটম একই ধরনের, এবং এই ধরনের একটা দল সংগঠন যারা আইয়ুব খানের সময় টিকে গেছে, ইয়াহিয়া খানের সময় টিকে গেছে, এখন এসে তাদেরকে যদি আপনি বিকল্প রাজনীতিতে এই সমর্থকদের জায়গা না দিতে পারেন, এবং সেটা আসলে বিএনপির পক্ষে সম্ভব না। অনেকেই নাক চেপে বিএনপিকে ভোট দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তারা আশা করেছিলেন যে ওকে জামাতের চেয়ে বেটার, সেটা আমিও মানি, এবং তারা আশা করেছিলেন যে বিএনপি একটা লিবারেল দল হিসাবে, একটা প্রগ্রেসিভ দল হিসাবে তা আবার একটা ইমার্জ করবে। এই ধরনের একটা ভাইব তারা কিন্তু নির্বাচনের আগে দিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি জামাতের সাথে খুবই কাছাকাছি একই ধরনের রাজনীতি করে থাকে। আমি আজকে জুলাই অনুষ্ঠানের কথাই যদি বলি, আপনি জুলাইয়ের অনুষ্ঠানে আমি দেখলাম প্রায় 3.5 ঘন্টার একটা অনুষ্ঠানে জামাত তাও মঞ্চের নিচে কিছু নারী টারি রেখেছিল, আমরা দেখেছি কিছুদিন আগে 11 দলের নামে। বিএনপির কিন্তু মঞ্চে কোনো নারী ছিলেন না, এবং বিএনপি একজনকে মাত্র, আমি যতটুকু দেখেছি 3.5 ঘন্টার প্রোগ্রামে, একজন মাত্র শহীদের মাকে বক্তৃতা দিয়েছেন। বাকি পুরোটাই কিন্তু একটা পুরুষতান্ত্রিক অনুষ্ঠান ছিল, এবং যাকে দেওয়া হয়েছে তার আগে কিন্তু উপস্থাপকে বলছিলেন জুলাই আগস্টে কিন্তু নারীরাও নেমে এসেছিলেন তাদের ভাইদেরকে রক্ষা করতে, সন্তানদেরকে রক্ষা করতে, খাবার দিয়েছেন, পানি দিয়েছেন। অ্যাবসলিউটলি ফলস কথা। জুলাইতে যে পুরুষরা, বিশেষ করে ছাত্ররা, তরুণ সমাজের কথা যদি বলি, যেভাবে আন্দোলনে নেমেছিলেন একই স্পিরিটে, একইভাবে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন অনেক সোচ্চার ছিলেন। তারা, সেই নারীরাও কিন্তু একইভাবে অংশ নিয়েছেন, এবং তাদের কিন্তু আইকনিক ছবি আছে। কিন্তু বিএনপি বলছে তাহারা আসিয়াছিলেন খাবার দিতে, পানি দিতে, এবং মাত্র একজন শহীদের মাকেই আমরা সব দেখলাম মঞ্চে স্পেস দিয়েছেন। যাই হোক, সেটা বিএনপির রাজনীতি। এখন আওয়ামী লীগের এই 25 থেকে 40% লোক, এদের রাজনীতির কি হবে? এই রাজনীতিটা থাকবে, এই রাজনীতি টিকে থাকবে, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করার যে সুযোগ অন্যান্য রাজনৈতিক দলের ছিল, আমরা দেখেছি তারা সেই রাজনৈতিক সদিচ্ছাটা প্রকাশ করেন নাই। আমি যদি একেবারে বিএনপির কথা বলি, বিএনপি খুবই কনফিউজড একটা দল। বিএনপি একই দিকে বলে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের এখানে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা বাস্তব। প্রচুর মুক্তিযোদ্ধা, বিশেষ করে জিয়াউর রহমানের সহকর্মী যারা ছিলেন তখন, তারা বিএনপি করেছেন। আমরা একেবারে
শওকত সাহেব থেকে শুরু করে যদি আরো অনেকে ইভেন কর্নেল অলি পর্যন্ত যদি আমরা আসি, যদিও কর্নেল অলি এখন জামাতে চলে গেছেন, বাট এরা ছিলেন বিএনপির সাথে। কিন্তু বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই অ্যাবসলিউটলি ধারণ করে নাই, কারণ তাদের পিছনে ওই জামাত অংশের যে একটা টানাটানি আছে, এই টানাটানিটা কিন্তু তাদের রয়ে গেছে। ভাই অনেক গরম, ঘামছে, মাফ করে দিন। যাই হোক, সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে আর কোনো বিকল্প শক্তি নাই, এবং এই স্পেসটা আওয়ামী লীগ এককভাবে, আমরা বলি যে আওয়ামী লীগ ছিনতাই করে নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে এটা টেনে এনে যে আমরা বিক্রি করব, আমরা বাকিরা সেটা করি না, করতে চাই না, এবং এই কারণে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রমোট করতে চাই না, বা একটা সেকুলার পরিস্থিতি যেখানে সকল নাগরিকের সহাবস্থান, এটাকে আমরা প্রমোট করতে চাই না। আমরা শেষ পর্যন্ত গিয়ে ওই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর খপ্পরে পড়ে যাই। আমরা বাংলা ভাই থেকে শুরু করে ইংলিশ ভাই হই, আরবি ভাই হই, উর্দু ভাই হই, ফার্সি ভাই হই, কিছু একটা হই। এই জায়গাটা আওয়ামী লীগের রাজনীতিটা রয়ে যাবে। এবং ইতিহাসে কিন্তু এই ঘটনা আছে। আমি একটু আগে যে আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছিলাম আর্জেন্টিনা থেকে, আর্জেন্টিনার বাইরে যদি যান, আপনারা মনে আছে মিশরের ব্রাদারহুডকে কিন্তু নিষিদ্ধ করা ছিল, বছরের পর বছর মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ছিল। কিন্তু আরব স্প্রিং এর পরে তারা কিন্তু ক্ষমতায় আসলো। হ্যাঁ, টিকতে পারে না অন্য কারণে। তারা তো আসলে জামাতের মতোই অতি উৎসাহিত হয়ে, অতি লাফালাফি করে, ফ্রিজ দাও, পর্দা দাও, এই দাও, সেই দাও, নিজের মেয়ের নামে বরাদ্দ নিজে দিয়ে দাও, মানে এই কাহিনীগুলো তো ওরা করে, মানে এরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করার ক্ষমতা এই রাশমিকা মান্দাকারের সমর্থকদের নাই। এই জায়গায় গিয়ে তাহলে জামাত টাইপের দল হিসাবে মুরসি টিকতে পারে না, বাট তারা ক্ষমতায় এসেছিল। আপনি যদি টার্কির দেখেন, টার্কিতে কিন্তু এখন ইসলামী ভাবাপন্ন রাজনৈতিক দলগুলোই ডমিনেট করছে, শুধু ক্ষমতার ব্যাপারটা না, পুরোটাই তারা ডমিনেট করছে। এই টার্কিতে কিন্তু দীর্ঘদিন ধরে এদেরকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার কথা ছিল। অনেকে বলেন, আমি শুনেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে তো মুসলিম লীগ অ্যাবসলিউট হয়ে গিয়েছিল, জুলাই আগস্টের মাধ্যমে আওয়ামী লীগ হয়ে যাবে। এরা আসলে ইতিহাসটা জানেন না। 70-এর নির্বাচনে কিন্তু মুসলিম লীগ কোনো ফ্যাক্টরি ছিল না, এবং বিশেষ করে আইয়ুব খানের শাসন শুরু হওয়ার পরে, যুক্তফ্রন্ট সরকারের ক্ষমতার পরে, ওই সময় থেকে মুসলিম লীগ কিন্তু স্বাধীন পাকিস্তানে খুব একটা জোরদার অবস্থান ছিল না। 70-এর সময় তাদের অনেকগুলো ফ্র্যাকশন ছিল, কনভেনশন মুসলিম লীগ, অমুক মুসলিম লীগ, ব্র্যাকেট করা ছিল, এবং তারা সকলে মিলেও মনে হয় 2% ভোট, 1% ভোট পায় নাই। আওয়ামী লীগের পরে 70-এ পূর্ব পাকিস্তান তখনকার বা বাংলাদেশে দ্বিতীয় শক্তিশালী দল ছিল জামাত, তাদের তখন 6 to 7% ভোট ছিল। এখন পর্যন্ত জামাতের এই 6 to 7% ভোট আছে, মানে গত নির্বাচনের কথা বাদ দেন, এটা এনিওয়ে আপনারা জানেন। এর আগ পর্যন্ত যেগুলোকে আমরা নির্বাচন হিসাবে ধরি, সেগুলোতে জামাতের ভোট 6 to 7% ছিল, মানে ওই ভোটটা কমে নাই। একইভাবে আওয়ামী লীগের 25 to 40%, মানে 25 কখনোই ওরা পায় নাই, 30 to 40% যদি ধরি, আমি ধরলাম দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, ইত্যাদিও যদি হয়, 25 থেকে 40 ভাগ লোক আছে, এবং এরা কোথাও যাবে না। এদের একটা বিরাট অংশ বংশ পরম্পরায় আওয়ামী লীগ করে, বিরাট অংশ আওয়ামী লীগের যে পলিটিক্যাল ফিলোসফি সেটাকে সাবস্ক্রাইব করে, সে মুক্তিযুদ্ধকে সাবস্ক্রাইব করে, সে ধর্মনিরপেক্ষতাকে সাবস্ক্রাইব করে, বাঙালি সংস্কৃতিকে সাবস্ক্রাইব করে, যেখানে আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি হয় নাই, তৈরি হওয়ার আশু কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ ওই ধরনের কোনো কথা যারা আওয়ামী লীগের বাইরে থেকে বলতে চায়, এদেরকে দমিয়ে রাখার জন্য জামাত এবং তার ছোট জামাত, বিচি জামাত যেগুলো আছে, সবাই মিলে এগুলাকে দোসর, এগুলাকে স্বৈরাচার, ফেসিবাদ ইত্যাদি বলে দমিয়ে রাখার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই জামাত ঘরানার যে উগ্র ডানপন্থী যে পলিটিক্সটা, সেটা হচ্ছে অন্যকে দমন করে ফেলার একটা পলিটিক্স। তাহলে 25 থেকে 40 ভাগ লোককে যদি আপনি রাজনৈতিক স্পেস না দেন, এইটার যে একটা প্রতিক্রিয়া হবে, ইমিডিয়েট হবে না। এটা সালাউদ্দিন সাহেব এবং আমি দুজনেই একমত হব, খুশির ব্যাপার, কিন্তু এটা একটা বিরাট প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া সামাল দেওয়ার মতো সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা কোনোটাই বিএনপির নাই। সুতরাং আগামী দিনে আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ার মাধ্যমে এতগুলো মানুষকে রাজনীতির বাইরে ফেলে রেখে যদি মনে করা হয় এই দেশে শান্তি আসবে, সেটা সম্ভব না, এটা বাস্তব না। এবং সেই কারণেই আমার কাছে মনে হয় বিএনপি তার নিজের স্বার্থেই ভেবে দেখা উচিত, তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সালাউদ্দিন সাহেবের জোশে যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদেরকে পস্তাতে হয় কিনা। সেনাবাহিনীতে গুরুতর অপরাধ অভিযোগে একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় ডিউ প্রসেসে।
তিনি তার এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন, অর্থাৎ মামলা করেন। হাইকোর্ট সেই বরখাস্ত আদেশকে বাতিল করেনি, অর্থাৎ বরখাস্ত আদেশ বহাল থাকল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিলও করেননি, অর্থাৎ হাইকোর্টের রায়কে তিনি মেনে নিলেন। সরকার পরিবর্তনের পরে রাতারাতি সেই কর্মকর্তার বরখাস্ত আদেশ পাল্টে ফেলানো হলো। বরখাস্তের পরিবর্তে তাকে অবসরের আদেশ দেওয়া হলো, আর্থিক এবং অপরাপর সকল সুযোগ সুবিধা সহ। তার পরবর্তীতে তাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দেওয়া হলো ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে, এবং বেতন ভাতা সহ সকল মর্যাদা। শুধু তাই নয়, বেতন ভাতা, পদ, পদবি অনুসারে মর্যাদার বাইরে গিয়েও 1 কোটি টাকা তাকে অতিরিক্ত দেওয়া হবে। শুধু কি তাই, স্বায়ত্তশাসিত বা সরকারি অন্যান্য প্রতিষ্ঠানে তাদের চাকরিও দিতে হবে। পার্থক্য শুধু সরকার পরিবর্তন। আওয়ামী লীগ সরকার আমলে এই কর্মকর্তাকে গুরুতর অভিযোগে বাধ্যতামূলক সিদ্ধান্তের পরিবর্তে চাকরিচ্যুত করা হয়। তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির নেতা, আদালতের রায়ে দণ্ডিত যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি। শুধু কি তার ক্ষেত্রে জঙ্গি সম্পৃক্ততা সহ অসংখ্য অভিযোগে যাদের চাকরিচ্যুত করা হয়েছিল, এমন 150 জনকে চাকরিচ্যুতির আদেশ বদলে তাদের সসম্মানে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে অবসর দেওয়া হয়েছে, পদোন্নতি, আর্থিক সুবিধা, এককালীন সুবিধা এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন করে চাকরি দিতে হবে, এভাবেই গেজেট প্রকাশ করা হয়েছে 1 জুলাই। পার্থক্য শুধু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ সরকার আমলে এরা চাকরিচ্যুত হয়েছিল গুরুতর অভিযোগে। শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করার পরে জামাতের পৃষ্ঠপোষকতায় থাকা, জামাতের সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকা ইউনূস সরকার আর তার ধারাবাহিকতায় বিএনপি সরকার, এবং সকল সিদ্ধান্তের চাবিকাঠি নাড়লেন কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কে? শেখ হাসিনা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। এটাই বাংলাদেশ, এটাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমাদের 2 গালে জুতা মেরে তারেক রহমান বলে দিলেন যে তোমরা যতই সমর্থন করো, আমি কিন্তু আমার অন্তরের প্রেম, আমার রাজনৈতিক বৃদ্ধি বিকাশ, আমার চিন্তা ভাবনা, সেগুলো প্রকাশ থেকে আমি বিরত থাকবো না। মুখে বিরত আছে কিন্তু কাজে বিরত নাই। তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম আমান আজমিকে সম্মানিত করার চেষ্টা করার মধ্য দিয়ে। এর সাথে আর 2 জন, 150-এর মধ্যে অনেক আছে, আমি তো সবগুলোকে চিনিও না, বাট প্রত্যেকটা যে চরমপন্থী জঙ্গি, এতে কোনো সন্দেহ নাই। আসলে বাংলাদেশের সামনে না একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই বিপদটা নিয়ে আসছে বিএনপি, এই বিপদের সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি, কিন্তু সাথে সাথে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ কিন্তু এই বিপদের সম্মুখে পড়বে। এবং এখান থেকে উদ্ধার করার জন্য শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু অবশিষ্ট নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা বিরোধী জঙ্গি চরমপন্থী 150 জন সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ প্রমোশন দিলেন। এর মধ্যে আছে আমান আজমি, গোলাম আজমের ছেলে, আছে বিখ্যাত হাসিন নামে এক উন্মাদ চরমপন্থী, আরো আছে আব্দুল হক, কর্নেল আব্দুল হক নামে এক ব্যক্তি, যাকে আমরা চিনি 24-এর জঙ্গি উত্থানের পর যে নানানভাবে ব্যাখ্যা করেছে ওয়াকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হয়েও কি সাফল্যের এবং চাতুর্যের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারেক রহমান এই পদোন্নতির মাধ্যমে
কি প্রমাণ করলেন সেটা নিয়ে আমার এই বক্তৃতা। তিনি প্রমাণ করলেন যে বিএনপিকে আমরা যতই বলি কোনোভাবেই তারা মুক্তিযুদ্ধপন্থী হতে পারছে না। দ্বিতীয় হলো বিএনপি কিন্তু ভারত এবং আমেরিকা দুটো দেশকেই মোটামুটি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আসুন আলোচনাটা করি কিভাবে। দেখুন, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি, আমরা যারা বাংলাদেশের মানুষের একটা সহাবস্থান চাই, বিএনপি আওয়ামী লীগ, তাদেরকে বিএনপি নামক দলটাকে আমাদের কিন্তু পৃষ্ঠপোষকতা দিতে হয়, সমর্থন করতে হয়, তাদের পক্ষে কথা বলতে হয়। অথচ আমাদেরকে কিভাবে অসম্মান করে বিএনপি দেখেন। জিয়াউর রহমান গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশে জামাতের আমির করে তাকে দিয়ে রাজনীতি শুরু করিয়েছিল। জিয়াউর রহমান আরো প্রসিদ্ধ অনেক স্বাধীনতা বিরোধীকে রাজনীতিতে তো পুনর্বাসনই শুধু না, যেমন শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সবুর খানকে পুনর্বাসিত করেছিল। নানান স্বাধীনতা বিরোধী দলগুলোকে জিয়াউর রহমান বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেয় এবং তাদেরকে দিয়ে মেজরিটি, তাদেরকে দিয়ে উনি ওনার বিএনপি দলটাকে ভর্তি করেন। পরবর্তীতে এখন দেখা যাচ্ছে যে তার ছেলে তারেক রহমান গোলাম আজমের ছেলেটাকে ব্রিগেডিয়ার, তাকে এখন লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে বা লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে, আরো অনেক টাকা পয়সা দিয়েছে, এগুলো আপনারা জানেন। আমরা চরমভাবে কিন্তু অপমানিত হলাম তারেক রহমান দ্বারা। আমরা বলতে আমি সহ যারা তারেক রহমানের দল বাংলাদেশে টিকে থাকুক, তাদের আমরা যারা ভালো চাই। গোলাম আজমের ছেলেকে তো আমরা সবাই চিনি। এই ছেলে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, গোলাম আজমকে যখন জেলে নেওয়া হয়, তখন সে অনেক ভদ্র কথা বলেছিল এবং তাকে দেখে যে কোনো চরমপন্থী, চতুর চরমপন্থীকে আপনারা এই অবস্থায় দেখবেন, এমনকি জামাতকেও দেখবেন, প্রতিকূল পরিবেশে ওরা অত্যন্ত ভদ্র ব্যবহার জানে, মানুষের মন কাটতে পারে, সেরকম ব্যবহার করত। কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর এই চরমপন্থীকে কোথাও ধরে রাখা হয়েছিল, আর্মি ধরে রেখেছিল বলা হচ্ছে, এবং সেখানে তাকে 5 স্টার হোটেলে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সেই ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছিল। এটা কিন্তু আমার কথা নয়, এটার কথা হলো আমেরিকায় পালিয়ে থাকা এক চরমপন্থী সেনাবাহিনীর, যিনি যেই লোক মুস্তাফিজ, কর্নেল মুস্তাফিজ, যে আবার খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উৎখাত করেছিল শেখ হাসিনা সরকারের সময়, সেই জঙ্গি বলে দিয়েছে যে এই গোলাম আজমের ছেলে 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা নিয়ে ছিল যে তার বন্দিত্বের সময়। পরবর্তীতে সে একটা নতুন গামছা দেখিয়ে বলেছিল যে এই গামছাতে সে সবকিছু করত। গোলাম আজমের ছেলের ভিন্ন চেহারা দেখা গেল 2024-এর জঙ্গি উত্থানের পর, যখন সে বের হয়ে আসলো, এবং সে যেটা প্রকাশ করেছে যে ওয়াকার ছিল তার ছাত্র এবং ওয়াকার বারবার তার কাছে ধর্ণা দিয়েছে নানান সময়ে ওয়াকারে টিকে থাকা সেনাবাহিনীকে কিভাবে চালাবে এগুলো পরামর্শের জন্য। প্রতিটা জিনিস বিশ্বাসযোগ্য। গোলাম আজমের ছেলে কিন্তু অন রেকর্ড আমার কাছে মনে হয় নাই তার শরীরের ভাষায় বা মুখের ভাষায় কোনো মিথ্যা কথা বলেছে। গোলাম আজমের ছেলের কথা অনুযায়ী ওয়াকার কিন্তু আজকের জঙ্গি নয়, সে কিন্তু সেই গোলাম আজমের ছেলের যদি ছাত্র হয়, ছাত্র কখন হয়? ছাত্র হয় ট্রেনিং এর সময়। এই ওয়াকার ট্রেনিং এর সময় থেকে কিন্তু এই গোলাম আজমের ছেলের অনুগত। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আওয়ামী লীগ নামক আমাদের একমাত্র আশা ভরসার দলটা কোনোভাবেই এই জিনিসগুলোকে তারা গুরুত্ব দেয় না, যে গোলাম আজমের অনুগত গোলাম আজমের ছেলের ছাত্রকে তারা বাংলাদেশের সেনাবাহিনী প্রধান করে ফেলে। যা হোক, এই দুঃখের কথা আর কাকে বলা যাবে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো আমরা ভিন্নভাবে দেখব। সেটা হলো যে বিএনপি তো মুখে প্রচার করে, হ্যাঁ, এখন কিন্তু জামাতের বিরুদ্ধেও কথা বলে। আমরা ইয়েকে দেখলাম, তারেক রহমানের দলের এক ভাইস প্রেসিডেন্ট দুদু সাহেবকে দেখলাম টেলিভিশনে চিৎকার করছে পাকিস্তানি এবং রাজাকার বলে আরেকটা সামরিক বাহিনীর অফিসারকে টক শোতে, এবং বিভিন্নভাবে তারা তারেক রহমানের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনিও চিৎকার করে সংসদে রাজাকারদের দেখিয়ে দিচ্ছেন। এগুলো আমাদের ভালো লাগে, আমরা প্রশংসা করি। কিন্তু দেখেন তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে, মুখে মধু অন্তরে বিষ। গোলাম আজমের ছেলেকেই কিন্তু, গোলাম আজমের ছেলে তো আসলে এমনি অলরেডি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক স্টার, যারা 2024-এ বাংলাদেশ দখল করেছে। আমার মনে হয় যে সে তো প্রেসিডেন্টের সমান মান মর্যাদা ভোগ করছিল, তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়ে আর কি দিল এমনটা বিএনপি? আমার মনে হয় না এমন কিছু দিয়েছে, কারণ গোলাম আজমের ছেলে নিজেকে এতটাই স্বপদে, মানে তার মহিমা নিজেই এতটা প্রতিষ্ঠিত করেছে, একেবারে সযোগ্যতা। গোলাম আজম তো অত্যন্ত যোগ্য একটা মানুষ,
আপনারা যারা গোলাম আজমের বক্তৃতা বিবৃতি তার ইসলাম প্রচার শুনবেন, গোলাম আজম বাংলাদেশের শত্রু 1 নম্বর রাজাকার যেমন, তেমনি গোলাম আজমের যোগ্যতা সেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। গোলাম আজম কিন্তু জামাতের অন্যান্য নেতাদের চেয়ে অনেক বেশি যোগ্য মানুষ, আমি তার যতটুকু বক্তৃতা বিবৃতি দেখেছি আর কি। মানুষ হিসাবে আমাদের দুর্ভাগ্য যে এই রকম লোক যদি বাংলাদেশের শত্রু না হয়ে বন্ধু হতো, আমরা তো বাংলাদেশকে এই গোলাম আজম দিয়েই অনেক উপকার পেতাম বাংলাদেশের জন্য। আমাদের দুর্ভাগ্য গোলাম আজম রাজাকার হয়ে গেছে। আমান আজমিও তাই, যথেষ্ট যোগ্য লোক, কিন্তু যোগ্য হলে কি হবে? সে তো শত্রু বাংলাদেশের, সে তো বাংলাদেশকে চায় না, সে পাকিস্তানকে চায়। সে ওয়াকারকে গ্রুম করেছে যে বছরের পর বছর, আধ্যাত্মিক ভাবে নানান ভাবে, যাতে একদিন শেখ হাসিনা সরকারকে ওয়াকার ক্ষমতাচ্যুত করে। সেই আমান আজমিকে তারেক রহমান সম্মানিত করার চেষ্টা করলো, অর্থ করে দিচ্ছে। এখন বলুন, আমরা কোথায় আমাদের মুখটা লুকাই, চোখ লুকাই? আমরা কত লজ্জিত হই তারেক রহমানের সরকারকে প্রশংসা করতে গিয়ে। না থাক, এদেরকে সমাজে তো থাকতে হবে, এত বিশাল সংখ্যক জনগণ এদেরকে সমর্থন করে, এদের সাথে আমাদের একটা পিসফুল কোএক্সিস্টেন্স লাগবে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব পেয়েছিল, বঙ্গবন্ধু সেই খেতাব দিয়েছিল, ফলে আমরা অ্যাকোমোডেট করি। আমাদের 2 গালে জুতা মেরে তারেক রহমান বলে দিলেন যে তোমরা যতই সমর্থন করো, আমি কিন্তু আমার অন্তরের প্রেম, আমার রাজনৈতিক বৃদ্ধি বিকাশ, আমার চিন্তা ভাবনা, সেগুলো প্রকাশ থেকে আমি বিরত থাকবো না। মুখে বিরত আছে কিন্তু কাজে বিরত না। তার একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম আমান আজমিকে সম্মানিত করার চেষ্টা করার মধ্য দিয়ে। এর সাথে আর 2 জন, 150-এর মধ্যে অনেক আছে, আমি তো সবগুলোকে চিনিও না, বাট প্রত্যেকটা যে চরমপন্থী জঙ্গি এতে কোনো সন্দেহ নাই। হয়তো 1-2 জন বাদ দিয়ে ওই যে ইয়াজউদ্দিন সাহেবের যে সামরিক সচিব ছিল, ওই লোকটাকে আমার ওই রকম চরমপন্থী মনে হয় না, তাকে মোর প্রফেশনালি মনে হয়েছে আমাকে। নামটা আমি বলতে পারছি না, বাট সেও খুব বিখ্যাত চরিত্র, চেহারা টেহারা সবাই চিনে, অনেকেই চিনে যারা এসব খোঁজ খবর রাখে। আমিন বা কি একটা নাম যেন তার। হাসিন বিখ্যাত হয়েছে ইদানিং একেবারে টক শো করে, লন্ডনের একটা মেয়ে টক শো করে, হাসিনা বেগমের অনুষ্ঠানে গিয়ে হাসিনা বেগম ভালো অনুষ্ঠান উপস্থাপনা করে, প্রশংসা করি। এই হাসিন বিখ্যাত হয়েছে চরমপন্থী একজন আল কায়েদার লোক, যে পারলে এখনই ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয়। ঠিক একইভাবে আব্দুল হক যে এই ওয়াকারের স্যার, সেও স্যার আব্দুল হক, এবং ওয়াকারকে সে সারা বাংলাদেশের সামনে হিরো বানিয়েছে, মানে 24-এর জঙ্গিদের এবং যারা 24-এ বিজয় লাভ করেছে তাদের সামনে। এবং হকের বয়ানটাই হলো যে খুব সঠিক বয়ান, যে শেখ হাসিনার আত্মীয় হয়েও শেখ হাসিনাকে যে এইভাবে পরাজিত করতে পারে, সে কত মহান ব্যক্তি। এইটা হলো আব্দুল হকের বয়ান ছিল এই ওয়াকারের বিরুদ্ধে, ওয়াকার সম্পর্কে। এবং সেটা আমরাও বলি যে ওয়াকার কত জঘন্য ব্যক্তি, যে শেখ হাসিনার নুন খেয়ে এইভাবে শেখ হাসিনার সাথে বেইমানি করে। সেই আব্দুল হককে পুরস্কৃত করেছে। এই আব্দুল হকও কিন্তু ভারতের সাথে পারলে এখনই যুদ্ধ বাঁধিয়ে দেয়। দেখুন, 24-এর জঙ্গি উত্থান এবং পরে আমি সুস্পষ্টভাবে বলেছি যে ভারতের যে বিজেপি দলটি, যারা ভারতের এখন রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত, তারা অতি বেশি উষ্ণতা, সম্পর্কের হাত বাড়ানো, এগুলো করেছিল তারেক রহমানের প্রতি। ভারতের মতো একটা দেশে, সেই দেশের একটা রাজনৈতিক দল বিজেপি, যারা বহু বছর ক্ষমতায় অধিষ্ঠিত আছে, তারা কিন্তু 2001 সালেও বিএনপিকে সমর্থন করেছিল এবং অনেক ধরনের সহযোগিতা, যেগুলো প্রকাশ্যে বলা যায় না, যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে। আসার পর বিএনপি কিন্তু এই বিজেপির গায়ে চপেটাঘাত করেছে। কিভাবে? আপনারা সবাই জানেন, জঙ্গি উত্থান ঘটিয়ে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীদের 10টা কসরো মামলা সহ নানান ধরনের সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে। বিজেপি কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তারা আবার সোৎসাহে 2024-এ জঙ্গি উত্থানকালে তারা নীরব ছিল, অনেকে অনেক কথা বলে, আমি সেদিকে যাচ্ছি না। যেটা আমরা প্রকাশ্যে দেখেছি যে তারেক রহমানের প্রতি এমন উষ্ণতার হাত বাড়িয়ে দিয়েছিল যে মনে হলো যে তারা একটা বিজয় লাভ করেছে এখানে বাংলাদেশে। তারেক রহমান ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী সাহেবের সেই পত্র সপরিবারে তার দেশ ভ্রমণ করার, কিংবা আরো যা তারা আতিশয্য করেছে, এবং এটা দৃষ্টিকটুভাবে, সেইখানে তারেক রহমান তাদেরকে আবার দ্বিতীয়বার কিন্তু একেবারে কি বলবো, কথা মানে ভালো কথা মন্দ কথা কিছুই বললাম না। তারেক রহমান প্রথম নরেন্দ্র মোদী দাওয়াত দিলেন, উনি চলে গেলেন চীনে,
পরবর্তীতে যারা ভারতকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করতে চায়, সেভেন সিস্টার্স নিয়ে নিতে চায়, যেই কোনোভাবে ভারত উস্কানি দিচ্ছে দিন রাত যে আসো যুদ্ধ করো, দেখো আমরা মুসলমানরা কত সাহসী, তোমাদের ঠিকানা বদলে যাবে। হাসিন কয়দিন আগেও বলেছে যে ভারতের মানচিত্র আমরা বদলে ফেলবো, সীমানা বদলে ফেলবো। এদেরকে কিন্তু তারেক রহমান প্রমোশন দিচ্ছেন এবং কোনো ধরনের রাগ ঢাক নাই তারেক রহমানের পক্ষ থেকে। উনি মুখে কিছু বলছেন না, কিন্তু কর্মে দেখিয়ে দিচ্ছেন। আবার একইভাবে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র 2024-এর জঙ্গিদের সাথে মিলে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত, গণতান্ত্রিক ভাবে বললে অনেকে রাগ করবেন, কিন্তু আসলে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা দল বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল। তিনি যে নির্বাচন করেছেন সেখানে অবশ্যই কৌশল ছিল, কিন্তু তিনি তো কাউকে মানা করেন নাই যে তোমরা এই নির্বাচনে এসো না। 24-এর জঙ্গি উত্থানের পর ইউনুস কি করলো? ইউনুস তো আমাদেরকে নির্বাচনে যেতেই দেয় নাই। সেই রকম একটা সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র উৎখাত করেছে। গণতান্ত্রিক এই জন্য বলা যে মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তারা গণতন্ত্রের পক্ষে এই কাজ করেছে, করে তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, অনেক কিছু করেছে। কিন্তু দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের গায়ে যারা একমাত্র আঘাত করতে পেরেছিল, একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের মান মর্যাদা ভুলিয়ে দিতে পেরেছিল, সেই 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ 3টা বিমান হামলা করে 2টা টুইন টাওয়ারে বিধ্বস্ত করে, টুইন টাওয়ার, নিউ ইয়র্কের টুইন টাওয়ার নামে 2টা বিল্ডিংকে ভেঙে দিয়ে সেই আল কায়েদার এই যে সদস্য আব্দুল হক, সদস্য আমি জানি না কাগজে কলমে, বাট আল কায়েদা যা চায়, আব্দুল হক, হাসিন, গোলাম আজমের ছেলে, এরা তাই চায়। তাদেরকে তারেক রহমান এখন পুরস্কৃত করছেন। আপনাদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, দূতাবাস, ভারতের সরকার, দূতাবাস এগুলো লক্ষ্য করছে না? নিশ্চিতভাবে করছে। তাদের কি জ্ঞান বুদ্ধি আমার চেয়ে কম আছে নাকি তাদের তো অনেক বেশি সক্ষমতা। এখন দেখেন তারেক রহমান কিসের জোরে এই কাজগুলো করছে। একদিক থেকে বাংলাদেশের অন্তত অর্ধেক মানুষ তারেক রহমানের প্রতি ক্ষুব্ধ হয়ে আছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের মধ্যে অবশ্যই সংখ্যালঘিষ্ঠ একটা শ্রেণী আছে যারা তারেক রহমান এবং বিএনপির ভালো চায়। তাদেরকে তো বিএনপি এখন চরমভাবে অপমানিত করলো। একই সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অপমানিত করলো, মুক্তিযুদ্ধকে অপমানিত করলো, ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বারবার। হক এবং হাসিন যেভাবে যুদ্ধ করতে চায় ভারতের সাথে, তারেক রহমানও মনে হচ্ছে সেইভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যাদের সব দেমাগ ভেঙে দেওয়া হয়েছিল 2001 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ, তাদেরকেও কিন্তু বাংলাদেশে এখন সব জায়গায় তাদের জয় জয়কার, তাদেরকে বিএনপিও পূজা করছে। আর তারা তো এখন বাংলাদেশে স্বমহিমায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, পতাকা টাঙ্গানো হয়ে গেছে। আসলে বাংলাদেশের সামনে না একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই বিপদটা নিয়ে আসছে বিএনপি, এই বিপদের সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি, কিন্তু সাথে সাথে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ কিন্তু এই বিপদের সম্মুখে পড়বে। এবং এখান থেকে উদ্ধার করার জন্য শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু অবশিষ্ট নাই। আমি শেখ হাসিনার সমর্থক হিসাবে, আওয়ামী লীগের সমর্থক হিসাবে এটা বলছি, যদি আপনি মনে করেন আপনি ভুল করবেন। আমি শুধু যুক্তিতে বিশ্লেষণ করে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম। শুরুতেই শিলং সালাউদ্দিন নামে পরিচিত বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বক্তৃতা শোনালাম। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। যে দলটা নেই, যে দলটার দাফন দিল্লিতে হয়েছে, সেই দলটার নাম শুনে এখনো তাহলে এত কাঁপছে কেন পুরো সালাউদ্দিন গং? যে দলটা নেই সেই দলটার প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন উপলক্ষে কেন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হলো? যে দলটা নেই সেই দলটার জন্য কেন এখনো ভয়ে হাত পা কাঁপে সালাউদ্দিনদের? গতকালই বলেছি, এই সালাউদ্দিনের গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিয়ে বলেছে যে বাংলাদেশে কমপক্ষে 67% মানুষ এই মুহূর্তে চায় আওয়ামী লীগ ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক, বাংলাদেশে তারা দায়িত্ব নিক, রাজনীতি করুক। তাহলে তার সরকারি সংস্থা রিপোর্ট দিচ্ছে এক, আর তিনি শীতাতপ নিয়ন্ত্রিত কণ্ঠে একদল জুলাই যোদ্ধাদের সামনে যেরকম লাফঝাপ করলেন। একটা জিনিস অবশ্য আমার ভালো লেগেছে যে সালাউদ্দিন সাহেব যখন লাফঝাপ করেন, যখন বড় গলায় কিছু বলেন, তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে অন্তত এই কাজটা হবে না। কেন আমি এই কথা বলছি? এই যে কদিন আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি ইসলামী ব্যাংক নিয়ে কত বড় বড় কথা বললেন,
জামাত ইসলামী 11,000 কোটি টাকা এই বিভিন্ন ফান্ড থেকে নিয়ে তারা নির্বাচনে খরচ করেছে। প্রত্যেকটা ঘটনার নাকি তদন্ত হবে। কি তদন্ত আমরা দেখলাম? যে যাকে চেয়ারম্যান হিসাবে ইসলামী ব্যাংকে বসিয়েছিল তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হলো। ইসলামী ব্যাংক যেভাবে আছে, ইসলামী ব্যাংকের উপরে জামাতের যেভাবে নিয়ন্ত্রণ আছে, সবকিছু রয়েছে, কোনো কিছু করতে তিনি পারেননি। খারাপ ভাষায় বলতে গেলে ওর যে হিন্দি চুল তিনি ছিঁড়তে পারেন নাই। তো তিনি আজকে যখন লাফাচ্ছেন আওয়ামী লীগের হয়ে, এই শিলং সালাউদ্দিন দীর্ঘদিন শিলংয়ে ছিলেন এবং তার শেকড়টা কোথায় এটা সবাই জানে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ নাই নাই ব্যাস, আপনারা আপনাদের কাজ করেন। আপনাদের কাজ তো হয় না। আজকে দেখলাম যে টাকা ছাপায় ব্যাংক থেকে লোন নিচ্ছে। ব্যাংক থেকে যে লোন নেবে ব্যাংকেরই টাকা টানাটানি, টাকা ছাপাও। এতদিন বলছে যে ইউনূসের বাজেট, এই বাজেট, সেই বাজেট, তো এখন তো 3-4 মাস হয়ে গেল ক্ষমতায়, তাহলে এই দুরবস্থা কেন? তবে আজকে আরো কিছু ভালো হয়েছে। ছাত্র দলের সভাপতি, তার কাছে কৃতজ্ঞতা জানাই যে একেবারে স্বীকার করেছে যে সন্ত্রাসের কি পর্যায়ে ছাত্র দল বা তার দল, তাদের দল জড়িত ছিল। এটাও একটু আমরা শুনে রাখি। জুলাই, মানে জুলাই তো এখন একটা মানে কলঙ্কের মাস আর কি। এটা তো জঙ্গি অভ্যুত্থানের মাস, এবং কি রকমের অপপ্রচার চালিয়েছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে মারা গেছে সেটা দিয়েই নাকি আন্দোলনে একেবারে স্পার্ক হয়েছিল। এখন তো দেখা যাচ্ছে যে কবরের আযাব সহ্য করতে না পেরে এইসব জুলাই যোদ্ধারা সবাই ফিরে আসছে। এরকমই কয়েকজন জুলাই যোদ্ধার স্বীকারোক্তিটা একটু, মানে এই জুলাই মাসে এমন লেজে গবরে অবস্থা পাকিয়েছে যে আমাদের একজন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা ফেসবুকের একটা নির্দোষ স্ট্যাটাস। সেখানে জুলাই সিডিআই বলতেই এই জুলাইয়ের পাগল ছাগলদের, জঙ্গিদের মাথায় আগুন লেগে গেছে। সারা দেশে তাদের আর কোনো কাজ নাই। এই শাওন একজন একটা স্ট্যাটাস দিচ্ছে, সেটা নিয়ে তাদের দিন রাত এই শাওনের পেছনে লাগছে। এই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পর্যন্ত এই শাওন কি করে স্ট্যাটাস দেওয়ার সাহস পায় সেই প্রশ্ন তুলেছে। আবার তাদেরই একজন এমপি, সে আবার বলছে এটা শাওনের ব্যক্তি স্বাধীনতা, তাকে বাধা দেওয়া যাবে না। তো এই অবস্থায় মানে একটা স্ট্যাটাস সহ্য করবার মতো অবস্থা এই জুলাই জঙ্গিদের নেই। এবং জুলাই যে স্বপ্ন দেখিয়েছিল, মানুষের সাথে প্রতারণা করেছিল, সেটা তো এখন তাদের মুখেই শোনা গেছে, সেটা ইউনূসও বলে গেছে, এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবং এই সালাউদ্দিন গং, এই যে বৃহস্পতিবার আমি বলেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত তাকে ডেকে ব্যাখ্যা চেয়েছে এই জঙ্গি পতাকা নিয়ে, গতকাল শুক্রবার সকালেও তাকে হাজিরা দিতে হয়েছে ওই মার্কিন রাষ্ট্রদূতের কাছে। যাই হোক, যখন জঙ্গি পতাকার কথা বলছিলাম, সারা দেশে খুবই প্যাট্রোনাইজড ওয়েতে এর সাথে সরকার জড়িত, এর সাথে জেনারেল ওয়াকার খান জড়িত, সবাই মিলে এই যে সারা দেশে কলেমা তৈয়ব লেখা জঙ্গি পতাকা উড়ানো হচ্ছে। বাংলাদেশের জাতীয় পতাকার এক পাশে লাল সবুজ, আর এক পাশে ইরানি পতাকা, মাঝখানে কলেমা, মানে যা ইচ্ছা তাই হচ্ছে। এবং সরকার, পুলিশ, কেউ এগুলো সহজে বাধা দিচ্ছে না। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা শুনছি যে পুলিশ গ্রেপ্তার করছে, সেটাও ওই বিদেশি চাপে, বিশেষ করে আমেরিকা এই বিষয়টা নিয়ে চাপ দিচ্ছে সরকারের উপরে। তাহলে এখন এই অবস্থায় কি হবে? সাধারণ মানুষ কিন্তু ভীষণ ক্ষুব্ধ। তারা যেহেতু সরকার কিছু করছে না, পুলিশ, আর্মি এরা কিছু করছে না, তারা ঘুরে দাঁড়াচ্ছে। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার কাছে এসেছে, আমি একটু দেখাই। এই ভিডিও ক্লিপে একটা মেসেজ আছে, একটা বার্তা আছে যে সাধারণ মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাহলে এইসব জঙ্গি, এই পতাকা টানাতে যারা আসে, এরা কিন্তু লেজ গুটায় পালায় যায়। এই ভিডিওটায় দেখলেন একদম নিরীহ একটা সাধারণ মানুষ, তার প্রতিরোধের মুখে 2 জঙ্গি পালায় গেল আর কি। সুতরাং সাধারণ মানুষকে জাগতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, জঙ্গিরা দখল করে বসেছে, এবং জঙ্গিদের প্রকাশ্য অপ্রকাশ্য পিতারা ক্ষমতা জোট দখল করেছে। এই অবস্থায় বাংলাদেশে সাধারণ মানুষকেই জাগতে হবে। এবং এই যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম যে 2 জঙ্গিকে ধাওয়া দিয়েছে, এই কাজটি বাংলাদেশের আনাচে কানাচে সবাইকে করতে হবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।